যদি জীবনের সীমাবদ্ধতাগুলো বাস্তব না হয়ে কেবল বিশ্বাসের তৈরি এক অদৃশ্য কাঠামো হয়, তাহলে কি সেগুলো ভাঙা সম্ভব? যদি ম্যানিফেস্টেশন কেবল ইচ্ছা করার প্রক্রিয়া না হয়ে বরং নিজের পরিচয়, চিন্তা এবং অনুভূতির গভীর পুনর্গঠনের একটি যাত্রা হয়, যদি আত্মবিশ্বাস, সমূল্যবোধ এবং মানসিক সামঞ্জস্যই নির্ধারণ করে দেয় কি পাওয়া যাবে আর কি অধারায় থেকে যাবে, আর যদি মাত্র 7টি ধাপ ধীরে ধীরে নিঃশব্দে একটি সম্পূর্ণ ভিন্ন জীবনের ভিত্তি করে দিতে পারে, তাহলে কেমনটা হয়? স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের এই পর্বে আমরা এক্সপ্লোর করব একটি শক্তিশালী এবং প্র্যাকটিক্যাল বই, যেটির নাম হলো ম্যানিফেস্ট 7 স্টেপস টু লিভিং ইউর বেস্ট লাইফ, যার লেখক হলেন রক্সি নাফুসি। অনেক সময় জীবনে এমন একটা ফিলিং আসে, সব কিছু ঠিকঠাক চলছে, তবুও কোথাও যেন কিছু মিসিং। লক্ষ্য আছে, স্বপ্ন আছে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোটা যেন বারবার আটকে রয়ে যায়। তখন মনে হয় সমস্যাটা কি পরিস্থিতিতে নাকি নিজের ভেতরে? এই বইটি ঠিক সেই জায়গাতেই আলোকপাত করে। এখানে ম্যানিফেস্টেশনকে কোনো ম্যাজিক্যাল কনসেপ্ট হিসেবে দেখানো হয়নি, বরং একটি বাস্তব স্ট্রাকচারড প্রসেস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে নিজের চিন্তা, সেলফ ইমেজ এবং ইমোশনাল অ্যালাইনমেন্টই হয়ে ওঠে জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি। লেখক দেখিয়েছেন যে শুধু পজিটিভ ভাবলেই হয় না, বরং নিজের ভেতরের লিমিটিং বিলিফস, ফিয়ার এবং সেলফ ডাউটকে চিনে নিয়ে সেগুলোকে ধীরে ধীরে বদলানোই আসল কাজ। কারণ যতক্ষণ না ভেতরের আইডেন্টিটি বদলাচ্ছে, ততক্ষণ বাইরের ফলাফলও একই রয়ে যায়। এই বইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটি 7টি ক্লিয়ার স্টেপের মাধ্যমে পুরো জার্নিটাকে এক্সপ্লেন করে, যাতে কেউ ধাপে ধাপে নিজের লাইফ ট্রান্সফরমেশন করার পথে এগোতে পারে। তাই চলুন এই যাত্রায় একসাথে এগোনো যাক, যেখানে ম্যানিফেস্টেশন শুধু ধারণা নয়, বরং হয়ে উঠবে একটি বাস্তব অভিজ্ঞতা। পার্ট 1, ইয়োর লাইফ ইজ আ রিফ্লেকশন অফ ইয়োর থটস, বিলিভস অ্যান্ড দ্য এনার্জি ইউ এমবডি। এই ধারণাটি পুরো যাত্রার ভিত্তি, যেখানে স্পষ্ট করে বলা হয় বাহ্যিক বাস্তবতা কখনোই একা তৈরি হয় না, তা সবসময় ভেতরের এক অদৃশ্য গঠনেরই প্রতিফলন। এই বাক্যটির গভীরতা ঠিক তখনই বোঝা যায় যখন উপলব্ধি করা যায় যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সুযোগ, এমনকি প্রতিটি বাধাও কোনো না কোনোভাবে একটি অভ্যন্তরীণ অবস্থার সঙ্গে যুক্ত। অর্থাৎ যা দেখা যাচ্ছে বাইরে, তা আসলে অনেক আগেই গড়ে উঠেছে চিন্তা ও বিশ্বাসের স্তরে। তাই যদি কোনো পরিবর্তন কাম্য হয়, তবে সেই পরিবর্তনের সূচনা হতে হবে ভেতর থেকে। কারণ পরিচয় বদলালে বাস্তবতাও বদলে যায়। এই উপলব্ধির পরেই সামনে আসে প্রথম এবং সবচেয়ে মৌলিক প্রশ্ন, আসলে কি চাওয়া হচ্ছে? কারণ অস্পষ্ট ইচ্ছা কখনোই স্পষ্ট বাস্তবতা তৈরি করতে পারে না। প্রায় অনেক সময় মানুষ ভেবে থাকে সে জানে সে কি চায়, কিন্তু গভীরে গেলে দেখা যায় যে সেই চাওয়াগুলো ধার করা, সমাজের কাছ থেকে, তুলনার ভেতর থেকে বা অপ্রাপ্তির প্রতিক্রিয়া হিসেবে। কিন্তু যখন কোনো ইচ্ছা সত্যিকারের নিজের হয়, তখন তার সাথে যুক্ত থাকে এক ধরনের স্বচ্ছতা, যা সিদ্ধান্তকে করে সহজ। একটি উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, কেউ যদি শুধু সফল হতে চায়, তবে সেই লক্ষ্যটি দিকহীন। কিন্তু যখন সেই সাফল্য নির্দিষ্ট রূপ পায়, যেমন কোনো কাজ, কেমন জীবনধারণ, কেমন অনুভূতি, তখন সেটি একটি বাস্তব মানচিত্রে রূপান্তরিত বা পরিণত হয়। আর সেই মানচিত্রই ধীরে ধীরে চিন্তা, মনোযোগ এবং কর্মকে
একটি নির্দিষ্ট পথে পরিচালিত করতে শুরু করে। কিন্তু এই স্পষ্টতার ঠিক পরেই সামনে আসে এমন কিছু স্তর যা দীর্ঘদিন ধরে অদৃশ্যভাবে তৈরি হয়েছে। ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধ বিশ্বাসের স্তর। এগুলো কোনো বাহ্যিক প্রতিবন্ধকতা নয়, বরং ভেতরের প্রতিরোধ, যা পরিবর্তনের পথে দাঁড়িয়ে থাকে। মানুষ ব্যর্থতার কারণে থামে না, থামে ব্যর্থতার ভয় থেকে। এই কথাটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ যখনই কোনো বড় পরিবর্তনের দিকে এগোনোর চেষ্টা করা হয়, তখনই এই ভয়গুলো সক্রিয় হয়ে ওঠে। যদি ভুল হয়, যদি বিচার করা হয়, যদি প্রত্যাশা পূরণ না হয়, এই ভয়গুলোকে অস্বীকার করলে তা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যখন সেগুলোকে দেখা হয়, বোঝা হয়, তখনই তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। যেমন কেউ বহুদিন ধরে একটি নতুন পথ বেছে নিতে চায়, কিন্তু প্রতিবারই পিছিয়ে যায়। বাইরে থেকে এটি অনিশ্চয়তা মনে হলেও ভেতরের কাজ করছে গ্রহণযোগ্যতার ভয়। যখন সেই ভয়টি চিহ্নিত হয়, তখন বোঝা যায় সমস্যা কখনো দক্ষতা নয়, ছিল বরং বিশ্বাসে। আর সেই বিশ্বাসকে বদলানোর জন্য প্রয়োজন ছোট ছোট পদক্ষেপ, যেখানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি করে। এরপরে আসে সেই স্তর যেখানে ভেতরের পরিবর্তনকে বাহ্যিক আচরণের সঙ্গে সামঞ্জস্য করা প্রয়োজন হয়। কারণ কোনো নতুন পরিচয় কেবল চিন্তার মাধ্যমে স্থায়ী হয় না, তা প্রতিষ্ঠিত হয় অভ্যাসের মাধ্যমে। অনেক সময় একটি লক্ষ্য স্পষ্ট হয়, ভয়ও কিছুটা কমে আসে, কিন্তু দৈনন্দিন আচরণ এখনো পুরানো ধাঁচে চলতে থাকে। এই অসামঞ্জস্যতাই তৈরি করে ভেতরের দ্বন্দ্ব। একদিকে নতুন জীবন চাওয়া হচ্ছে, অন্যদিকে পুরনো অভ্যেসকে ধরে রাখা হচ্ছে। এখানে প্রয়োজন এক ধরনের সচেতন অনুশীলন, যেখানে প্রতিটি ছোট কাজ ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত পরিচয়ের সঙ্গে মিলতে শুরু করে। যদি কেউ নিজেকে একটি ফোকাসড এবং ডিসিপ্লিন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চায়, তবে সেই পরিচয়টি প্রতিদিনের কাজে প্রতিফলিত হতে হবে। সময়ের ব্যবহার, কাজের প্রতি মনোযোগ এবং নিজের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধতায়। এই অ্যালাইনমেন্টের প্রক্রিয়াটি ধীরে ধীরে গড়ে ওঠে, প্রথমে সচেতনভাবে, তারপর অভ্যাসে এবং সর্বশেষে তার পরিচয় বা আইডেন্টিটিতে। যা বারবার করা হয় তা একসময় স্বাভাবিক হয়ে ওঠে। এই নীতিটি এখানে গভীরভাবে কাজ করে। যেমন প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করা। প্রথমে হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেটিই হয়ে ওঠে একটি বড় পরিবর্তনের ভিত্তি। এই স্তর তিনটি: স্পষ্টতা, ভয়কে অতিক্রম করা এবং আচরণের সামঞ্জস্য একত্রে একটি অভ্যন্তরীণ রূপান্তর তৈরি করে। এগুলো আলাদা কোনো ধাপ নয়, বরং একটি ধারাবাহিক প্রবাহ, যেখানে প্রতিটি অংশ অন্যটিকে সমর্থন করে। স্পষ্টতা দিক দেখায়, সাহস এগিয়ে নিয়ে যায়, আর অভ্যাস সেই পথকে বাস্তবে রূপ দেয়। অবশেষে একটি সত্যই নীরবে প্রকাশিত হয়: জীবনের পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, তা ধীরে ধীরে গড়ে ওঠে। একটি নতুন চিন্তা, একটি নতুন সিদ্ধান্ত এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। আর সেই ধারাবাহিকতার মধ্যেই লুকিয়ে থাকে সেই শক্তি, যা একসময় কল্পনাকে বাস্তবতায় রূপান্তরিত করে। পার্ট 2: ট্রাস্ট দ্য প্রসেস ইভেন হোয়েন দ্য পাথ ইজ নট ভিজিবল। এই ধারণাটি এক ধরনের নীরব শক্তিকে নির্দেশ করে, যেখানে বাইরের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর প্রতি প্রতিরোধ না করে বরং তাদের সঙ্গে এক ধরনের সামঞ্জস্য তৈরি করা হয়। কারণ জীবনের প্রতিটি ফলাফলই কখনোই সম্পূর্ণভাবে মানুষের হাতে থাকে না। কিছু অংশ থাকে অদৃশ্য এক প্রবাহের অধীনে,
যা সময়, পরিস্থিতি এবং সম্ভাবনাকে একসাথে বুনে দেয়। যখন সব কিছু নিজের ইচ্ছে মতো এগিয়ে যায় না, তখন স্বাভাবিকভাবেই এক ধরনের অস্থিরতা জন্ম নেয়। কেন দেরি হচ্ছে? কেন প্রত্যাশা পূরণ হচ্ছে না? কিন্তু ঠিক এই জায়গাতেই বিশ্বাসের প্রয়োজন হয়। সব কিছু তাৎক্ষণিকভাবে না এলেও তা অকারণে দেরি করে না। এই উপলব্ধি ধীরে ধীরে নিয়ন্ত্রণের চাহিদাকে শিথিল করে তোলে। যেমন কেউ দীর্ঘদিন ধরে একটি সুযোগের অপেক্ষায় রয়েছে, কিন্তু তা আসতে দেরি হচ্ছে। এই অপেক্ষার মধ্যেই হতাশা জন্মাতে পারে। কিন্তু যদি সেই সময়টাকে প্রস্তুতির সময় হিসেবে দেখা যায়, তবে বোঝা যায় যে সময়টি অপচয় না, বরং গঠনমূলক। এই দৃষ্টিভঙ্গিই তৈরি করে ট্রাস্ট, যেখানে ফলাফলকে তাড়াহুড়ো করে টেনে আনার চেষ্টা করা হয় না, বরং তাকে আসতে দেওয়া হয়। এই বিশ্বাসের অনুভূতির সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত আরেকটি অভ্যাস হলো কৃতজ্ঞতা, যা কেবল একটি আবেগ নয়, বরং একটি সচেতন দৃষ্টিভঙ্গি। কৃতজ্ঞতা সেই মুহূর্তেই জন্ম নেয় যখন মন অভাবের পরিবর্তে প্রাপ্তির দিকে দৃষ্টি দেয়। অনেক সময় মানুষ ভাবে সব কিছু ঠিকঠাক হলে তবেই কৃতজ্ঞ হওয়া যাবে, কিন্তু প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার অনুভূতি সেই অবস্থাকে তৈরি করে যেখানে আরও ভালো কিছু আসার পথ খুলে যায়। যা আছে তা অনুভব করলে যা নেই তার জন্য পথ তৈরি হয়। এই ধারণাটি গভীরভাবে কার্যকর হয়। যেমন যদি কেউ প্রতিদিনের কাজের শেষে নিজের জীবনের 3টি ছোট ভালো বিষয় খুঁজে নেয়, প্রথমে তা হয়তো খুব সাধারণ মনে হবে, কিন্তু ধীরে ধীরে সেই অভ্যাস মনকে প্রশিক্ষণ করবে, যাতে তা স্বাভাবিকভাবেই ইতিবাচক দিকগুলো খুঁজে পেতে শুরু করে। এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বাস্তবতার অভিজ্ঞতাকে বদলে দেয়। কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার মাঝেও একটি সূক্ষ্ম বাধা কাজ করে, যা অনেক সময় অদৃশ্য থাকে অথচ গভীরভাবে প্রভাব ফেলে। সেটি হলো সীমাবদ্ধ বিশ্বাস। এই বিশ্বাসগুলো সরাসরি প্রকাশ পায় না, কিন্তু আচরণ, সিদ্ধান্ত এবং প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে। আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, এটা আমার জন্য না। এই ধরনের চিন্তাগুলো এক সময় এতটাই অভ্যাসে পরিণত হয় যে তা সত্য বলে মনে হতে শুরু করে, কিন্তু বাস্তবে এগুলো কেবল ধারণা যা সময়ের সঙ্গে তৈরি হয়ে গেছে। যেমন কেউ হয়তো বহুবার ব্যর্থতার অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতা থেকে একটি বিশ্বাস তৈরি হয়েছে যে সে সফল হওয়ার যোগ্য নয়। এই বিশ্বাসই পরবর্তী প্রতিটি সুযোগের সামনে তাকে পিছিয়ে দেয়, যদিও সেই সুযোগগুলো বাস্তবে উপযুক্ত হতে পারে। এই বিশ্বাসগুলোকে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে বিশ্বাস প্রশ্নবিদ্ধ হয় তা দুর্বল হতে শুরু করে। যখন ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা তৈরি করা হয়, ছোট ছোট সাফল্য, নতুন প্রচেষ্টা, তখন সেই পুরনো বিশ্বাসের জায়গায় নতুন এক ধারণার জন্ম নেয়, যা ধীরে ধীরে আত্মবিশ্বাসে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের পরেই আসে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ, গ্রহণ করার ক্ষমতা। অনেক সময় দেখা যায় মানুষ চায়, চেষ্টা করে, এমনকি সুযোগও সামনে আসে, কিন্তু তবুও তা গ্রহণ করতে পারে না। এর কারণ বাইরে নয়, ভেতরের প্রস্তুতির অভাব। যা পাওয়া হয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হয়। এই ধারণাটি এখানে প্রযোজ্য। যদি কেউ মনে মনে বিশ্বাস করে যে সে সেই সাফল্যের যোগ্য নয়, তবে সে অবচেতনভাবে সেই সুযোগকে প্রত্যাখ্যান করবে, হয় দেরি করে, নয়তো নিজেকে পিছিয়ে রেখে। যেমন কেউ একটি বড় সুযোগ পায়, কিন্তু মনে হয় সে প্রস্তুত নয়, সে যথেষ্ট ভালো নয়। এই চিন্তাই তাকে সেই সুযোগ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। অথচ যদি সেই একই ব্যক্তি নিজেকে সেই অবস্থানের উপযুক্ত বলে গ্রহণ করতে পারে,
তবে তার আচরণ, সিদ্ধান্ত এবং উপস্থিতি সব কিছুই বদলে যায়। এই গ্রহণের প্রক্রিয়াটি আসলে আত্মস্বীকৃতির সঙ্গে যুক্ত। নিজেকে সেই অবস্থানে কল্পনা করা, অনুভব করা এবং ধীরে ধীরে সেই পরিচয়টিকে স্বাভাবিক করে তোলা। যা নিজের বলে মেনে নেওয়া হয় তা স্থায়ী হয়ে ওঠে। এই নীতিটি এখানে গভীরভাবে কাজ করে। এই 4টি স্তর, বিশ্বাস, কৃতজ্ঞতা, সীমাবদ্ধ বিশ্বাসের পরিবর্তন এবং গ্রহণ, একত্রে একটি গভীর অভ্যন্তরীণ সামঞ্জস্য তৈরি করে। এগুলো কোনো আলাদা কৌশল নয়, বরং একটি ধারাবাহিক যাত্রার অংশ, যেখানে প্রতিটি ধাপ পরবর্তী ধাপকে সহজ করে তোলে। বিশ্বাস মনকে শান্ত করে, কৃতজ্ঞতা দৃষ্টি বদলায়, নতুন বিশ্বাস শক্তি যোগায়, আর গ্রহণ সেই শক্তিকে বাস্তবে স্থাপন করে। অবশেষে একটি নীরব সত্য স্পষ্ট হয়ে ওঠে। জীবনে যা কিছু চাওয়া হয় তা কেবল চাওয়ার মাধ্যমে আসে না, তা আসে তখনই যখন ভেতরের অবস্থা সেই প্রাপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। আর সেই সামঞ্জস্যই ধীরে ধীরে এক নতুন বাস্তবতার জন্ম দেয়, যেখানে অপেক্ষা নয় বরং গ্রহণই হয়ে ওঠে অন্তিম ধাপ। পরিবর্তন কোনো একদিনে ঘটে না, তা শুরু হয় একটি সচেতন সিদ্ধান্ত থেকে। আজ যদি একটি চিন্তা বদলানো যায়, তবে আগামীকাল একটি বাস্তবতা বদলানো সম্ভব। এই যাত্রাকে থামিয়ে না রেখে এগিয়ে নিয়ে যান, কারণ সেরা জীবন অপেক্ষা করে না, তা তৈরি করতে হয়। এই যাত্রা এখানেই থেমে না থেকে বরং এখান থেকে একটি নতুন উপলব্ধি শুরু হোক, যেখানে প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি ধীরে ধীরে নিজের বাস্তবতাকে নতুনভাবে গড়ে তুলতে থাকে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।